হ্যালো স্টুডেন্ট, আমাদের ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং, ঠিক আছে? আমরা এই ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং যখন করতে যাব, এটা একটা প্র্যাকটিক্যাল। এই প্র্যাকটিক্যালের আজকে একটা প্রথম আলোচনা আমি তোমাদেরকে করছি, যেটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট আমাদের অ্যাকাউন্টেন্সিতে। ঠিক আছে? ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং, এটা হচ্ছে তোমার কিসে চলে আসছে? অ্যাকাউন্টেন্সি। অ্যাকাউন্টেন্সিতে ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং, অ্যাকাউন্টেন্সিতে অনেকগুলো অ্যাকাউন্টিং আছে, তার মধ্যে আমরা ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং এর যেটা প্রথমেই আমাদের দরকার হয় সেইটার আজকে আলোচনা করব, যেটাকে আমরা এর আগে বলেছি অনেকবার। আজকে আলোচনা করছি কোনটা নিয়ে? জার্নাল। বাংলাতে কি বলে? জাবেদা। ঠিক আছে? আজকে জার্নালের আলোচনা করব, ভালো করে বুঝো। হ্যাঁ, জার্নালের আলোচনা করবো মানে এটা একটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। মানে জার্নাল যা কিছু আমরা করতে যাব অ্যাকাউন্টেন্সিতে, জার্নালের যদি নলেজ না থাকে কিন্তু কিচ্ছু এক পাও এগোতে পারবো না। তার মানে জার্নাল আমাদেরকে, যে যত জার্নাল ভালো করতে পারবে সে অ্যাকাউন্টেন্সি তত ভালো করতে পারবে। তার মানে প্রথমেই আমাকে, যখনই প্রথমে রেকর্ডিং করা হয়, যখনই কোনো একটা ট্রানজেকশন হলো, সেই ট্রানজেকশনটাকে আমাকে কি করতে হবে? লিখতে হবে, মানে রেকর্ডিং করতে হবে। জার্নাল, জার্নালেই প্রথম আমাকে ওটা রেকর্ডিংটা করতে হয়। ঠিক আছে? তাহলে প্রথমেই যখন একটা ট্রানজেকশন হলো, সেই ট্রানজেকশনটাকে লিখবো কোথায়? আমরা জার্নালে লিখবো। বুঝতে পারছি এটা কথাটা? এখন সেই জার্নালটা কি এবং কেমন ভাবে এন্ট্রি হবে এবং তার অঙ্কগুলো কেমন, সেটা আজকে আলোচনা করব। ঠিক আছে? আচ্ছা, এই জার্নাল কথাটা এলো কোথা থেকে? দেখো, জে ও ইউ আর, এটা একটা জার, জার কথাটা, এটা একটা ফরাসি শব্দ। ফরাসি শব্দ জার। জার মানে অ্যাকচুয়ালি কি? ডেলি। জার মানে দৈনন্দিন, ডেলি। তার মানে জার্নালটা হচ্ছে কি? যে ডেইলি বুক। জার্নালটা হচ্ছে ডেইলি বুক, তার মানে প্রতিদিন যখনই ট্রানজ্যাকশন হলো, প্রতিদিন, প্রতিনিয়ত, প্রত্যেকটা দিন আমাদেরকে এই জার্নাল এন্ট্রি, মানে ট্রানজ্যাকশন হলেই, যখনই বিজনেসে ট্রানজ্যাকশন হবে, সঙ্গে সঙ্গে আমাকে এই জার্নালের মধ্যে লিখতে হবে। ঠিক আছে? আচ্ছা, জার্নালের মধ্যে এটা ডেলি ডেলি হলো, এবং তার সঙ্গে কিভাবে লিখতে হবে? না, ডেট অনুযায়ী লিখতে হবে। কেমন ভাবে লিখতে হবে? ডেট অনুযায়ী লিখতে হবে। তারিখগুলো পর 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 যখন যেমন হলো, আজকে একদিনে ধরো দুটো, 10টা, 5টা, 20টা, 50টা, যতগুলো ট্রানজেকশন হবে সেই ডেট হলো, কালকে আবার হলো, এমনি করে করে প্রত্যেকটা সারা বছর ডেট অনুযায়ী আমাদেরকে এই জার্নালে এন্ট্রি হবে। ঠিক আছে? তাহলে ডেইলি হলো, এবারে কি বলছি না, ডেট দিয়ে দিয়ে করতে হবে। হয়ে গেল। তারপরের গল্প হচ্ছে কি, যে আমাকে ডেবিট ক্রেডিট অ্যানালাইসিস করে, ডেবিট ক্রেডিট অ্যানালাইসিস করে লিখতে হবে। ঠিক আছে? এই ডেবিট ক্রেডিট অ্যানালাইসিস করার জন্য আমাদেরকে কিছু রুল আমাদেরকে জানতে হবে। ঠিক আছে? আমি যাচ্ছি। তাহলে ডেবিট ক্রেডিট অনুযায়ী আমাদেরকে এখানে লিখতে হবে, অ্যানালাইসিস করে লিখতে হবে। হয়ে গেল? আচ্ছা, তারপরে কি হয়ে গেল? যে আমাদেরকে কি করতে হবে? তোমার একটু ডিটেল করতে হবে, তার মানে ন্যারেশন দিতে হবে। কি বললাম? ন্যারেশন, ব্যাখ্যা, একটু ডিটেল, মানে কি হলো, ট্রানজেকশনটা কি, ট্রানজেকশনটা সংক্ষেপে লিখতে হবে। ট্রানজেকশনটা সংক্ষেপে লিখতে হবে, সেটাকে বলছে কি? ন্যারেশন। ঠিক আছে? ন্যারেশন দেওয়া হলো। তারপরে কি? এটার সঙ্গে এটা কানেক্ট করা হয়। এর পরেই যেটা আছে, জার্নালের পরে আমরা কি করি? জার্নালের পরে আমাদেরকে লেজার করতে হয়। এর আগে আমাদের আলোচনা হয়েছে। জার্নালের পরে লেজার, তাই লেজারের সঙ্গে জার্নালের একটা লিঙ্ক পাওয়া যায়। লিঙ্কের জন্য আমাদের একটা লিঙ্ক পেজ, যেটাকে আমরা বলি লেজার ফোলিও। লেজার ফোলিও মানে এটা কি? লেজারের পাতা নাম্বার। লেজারের কত নম্বর পাতাতে এই এই জার্নালটা থাকবে, লেজারের কত নম্বর পাতা, মানে জার্নালের সঙ্গে লেজারের সম্পর্ক, লেজারের সঙ্গে জার্নাল সম্পর্ক। তবে জার্নালেতে আমরা লেজার ফোলিও করি, আর লেজারে সেজন্য আমরা জার্নাল ফোলিও করি। এটা মানে লিঙ্ক করার জন্য, এটা একটা লিঙ্কের জন্য করা হয়, লেজারের সঙ্গে লিঙ্ক করার জন্য। কথা বুঝতে পারছি? তাহলে কি হয়ে গেল? ডেলি লিখবো প্রতিদিনের জন্য, ডেট ওয়াইজ ডেবিট ক্রেডিট অ্যানালাইসিস করবো, অ্যানালাইজ করে ন্যারেশন মানে হচ্ছে ব্যাখ্যা করে ডিটেলড আমরা লিখবো ব্যাপারটা, লেজার ফোলিও মানে পাতা নম্বর দিয়ে দেবো। ঠিক আছে? আচ্ছা, তার সঙ্গে আরো কি না, অ্যামাউন্ট লিখতে হবে। ঠিক আছে না? আমরা এই যে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং বা অ্যাকাউন্টেন্সিতে যা কিছু আমরা করছি, পরিমাণ, যা যা গল্প হচ্ছে, সবকিছুর শেষের কিন্তু
আমাদেরকে অ্যামাউন্টে কনভার্ট করতে হবে, যেটা আমরা পরে তোমার প্রিন্সিপাল কনভেনশন এসবে আমি এগুলো বলবো, যে মানি মেজারমেন্ট কনসেপ্ট আমরা যাব, যে যে কোনো জিনিস মানিতে যেটা কনভার্ট করা যায় সেইটাই কেবলমাত্র আমরা অ্যাকাউন্টেন্সিতে আনতে পারবো, কারণ মানি মেজারমেন্ট করতে হবে, অর্থাৎ মানিতে মেজার যেন করা যায়। তার মানে কি হচ্ছে, অ্যামাউন্ট কি করতে হবে, অ্যামাউন্ট লিখতে হবে। কি লিখতে হবে, অ্যামাউন্ট লিখতে হবে, টাকার অঙ্কে জিনিসটা লিখতে হবে, ঠিক আছে। তাহলে যেটা যে ট্রানজেকশনটা হলো তার জন্য কত টাকা ট্রানজেকশন হলো সেইটাও আমাদেরকে মেনশন করতে হবে। হলো, কথা বুঝতে পারছি? তাহলে কতগুলো জিনিস আমাদেরকে দেখতে হচ্ছে, যে ডেইলি বুক, ডেট ওয়াইজ, ডেবিট ক্রেডিট ওয়াইজ, ন্যারেশন, লেজার এবং অ্যামাউন্ট, ঠিক আছে। এই এতগুলো দিয়ে যেখানে প্রথম আমরা লিখি, এটা কি হচ্ছে, প্রথম লিখছি, এটা মানে প্রাইমারি বুক অফ এন্ট্রি, প্রথমেই লেখা হয় জার্নাল, ট্রানজেকশন হবার সাথে সাথেই আমাদের এই জার্নালের মধ্যে লেখা হয়। এই প্রাথমিকভাবে তারিখ অনুযায়ী ডেবিট ক্রেডিট বিশ্লেষণ করে, ন্যারেশন দিয়ে, লেজার ফোলিও মেনশন করে, অ্যামাউন্ট উল্লেখ করে যেখানে লেখা হয় তাকে বলা হচ্ছে জার্নাল। আমি জার্নালের ডেফিনেশন দিয়ে দেবো, নোটে দিয়ে দেবো। তো এটা কি বলছে, জার্নালের ডেফিনেশনটা এগুলো সবগুলোকে নিয়ে জার্নালের একটা বড় ডেফিনেশন তৈরি হচ্ছে। ঠিক আছে, তাহলে জার্নাল কাকে বলে বুঝতে পারছি। তাহলে যদি বলি জার্নাল কাকে বলে, কি বলবো, এটা একটা প্রাথমিক বই। প্রথম কথা, প্রাথমিক বই, যখনই ট্রানজেকশন হবে, ট্রানজেকশন হওয়ার সাথে সাথে প্রথমেই আমাদের এই বইটা লিখতে হবে। কিন্তু কেমন ভাবে লিখতে হবে না, ডেইলি লিখতে হবে, ডেট ওয়াইজ লিখতে হবে, ডেবিট ক্রেডিট বিশ্লেষণ করে লিখতে হবে, ন্যারেশন দিতে হবে, ন্যারেশন মানে হলো সংক্ষিপ্ত বিবরণ দিতে হবে, তার সঙ্গে লেজার ফোলিও, লেজারের পাতা নাম্বার দিতে হবে এবং অ্যামাউন্ট দিতে হবে আলটিমেট, তবে হবে আমার এই জার্নাল। মানে জার্নালটা এত সুন্দর একটা জিনিস, জার্নাল একটা ইনফরমেশন, একটা ট্রানজেকশনের একটা কমপ্লিট ইনফরমেশন পাচ্ছি, ঠিক আছে। সেই জন্য এই জার্নালকে অনেক রকম ভাবে ডাকা যায়। জার্নালকে প্রাইমারি বুক অফ এন্ট্রি বলতে পারি, জার্নালকে ডেলি বুক বলতে পারি, আবার জার্নালকে সাবসিডিয়ারি বুক বলতে পারি। জার্নালকে সাবসিডিয়ারি বুক কেন বলবো না, এটা হচ্ছে সাবসিডিয়ারি মানে কি, হেল্পিং, সাহায্যকারী বই। তো এটা হচ্ছে লেজারে সাহায্য করে, লেজার কি করতে সাহায্য করে, তাহলে সাবসিডিয়ারি বুক। আচ্ছা, এটাকে জার্নালকে আমরা ক্রোনোলজিক্যাল বুক বলতে পারি। ক্রোনোলজিক্যাল বুক মানে কি হলো, যে ডেইলি আমরা ডেট ওয়াইজ আমরা লিখছি, তাহলে ক্রোনোলজিক্যাল সাজিয়ে লেখা হচ্ছে, ঠিক আছে। তাহলে জার্নালের এমনি করে অনেক নাম আছে, আমি সব নামগুলো এবং এগুলো যা যা বলছি আমি এগুলো নোটে তোমাদেরকে এই ভিডিওর মধ্যে দিয়ে দেবো, ঠিক আছে। তাহলে এই ব্যাপারটা বুঝতে পারলাম। তাহলে জার্নাল এবং জার্নালেরকে কত রকম ভাবে বলা যেতে পারে, হলো। আচ্ছা, জার্নালের ফাংশনটা কি, জার্নালের যদি আমরা কাজ বলি, জার্নালের কাজ আমরা বলতে গেলে বলবো কি, যে তিনটে মেন কাজ। প্রথম কাজ হচ্ছে কি না, রেকর্ডিং করা, মানে লেখা। প্রথম কাজ হচ্ছে রেকর্ডিং করা, মানে এগুলো ট্রানজেকশন গুলোকে লেখা হচ্ছে প্রথম কাজ, প্রাথমিকভাবে সাথে সাথে লিখতে হচ্ছে। আচ্ছা, 2 নম্বর হচ্ছে এটার কাজ হলো, এটা হিস্টোরিক্যাল, তার মানে রেকর্ডিং ফাংশন, এমনি যদি বলি রেকর্ডিং ফাংশন। তারপরে আমরা এখানে বলতে পারি যে হিস্টোরিক্যাল ফাংশন। হিস্টোরিক্যাল ফাংশন মানে কি হয়ে গেল না, যেহেতু ডেট ওয়াইজ লিখছি, এটা একটা ইতিহাস, এটা থেকে যাচ্ছে, ঠিক আছে। ডেট ওয়াইজ এটার মধ্যে লেখা আছে, এটা একটা ইতিহাস। যেমন ইতিহাস মানে কি, যেখানে মধ্যে সব পুরনো পুরনো কথা সব কিছু লেখা থাকে, যা যা হয়েছে সবকিছু লেখা থাকে, সেটা তো ইতিহাস। পরে ওটা আমরা দেখতে পাই, ঠিক হিস্টোরিক্যাল, সেই জন্য বলছি হিস্টোরিক্যাল ফাংশন। তাহলে রেকর্ডিং ফাংশন হয়ে গেল, আচ্ছা হিস্টোরিক্যাল ফাংশন হয়ে গেল। আর একটা কি ফাংশন হবে, অ্যানালাইটিক্যাল ফাংশন। কি ফাংশন বলবো, অ্যানালাইটিক্যাল ফাংশন। অ্যানালিটিক্যাল ফাংশন মানে কি হয়ে গেল, যে এটা অ্যানালাইটিক্স করা হবে, অর্থাৎ ডেবিট ক্রেডিটকে অ্যানালাইসিস করে এখানে আমাদের দেওয়া হবে, ঠিক আছে। এই তিনটে ফাংশন, ব্যাপারটা বুঝতে পারছি। আচ্ছা, এই এটা তাহলে আমরা জার্নাল কাকে বলে, জার্নালকে কত রকম ভাবে বলা যায়, জার্নালের ফাংশন কি, এগুলো আমরা বুঝলাম। খালি জার্নালটা সম্পর্কে আমরা এত কিছু জানছি। এবারে জার্নালের সুবিধা কি, যদি বলি যে জার্নাল থেকে আমরা কি সুবিধা পাই, জার্নাল থেকে সুবিধা বলতে গেলে তো প্রচুর সুবিধা। প্রথম সুবিধা আমরা কি বলবো, যে জার্নাল থেকে একটা কমপ্লিট ইনফরমেশন পাওয়া যায়। জার্নাল থেকে যদি আমি অ্যাডভান্টেজ বলি, তাহলে কি বলবো, যে একটা কমপ্লিট ইনফরমেশন,
একটা ট্রানজেকশনের কমপ্লিট ইনফরমেশন আমরা পাচ্ছি, ডিটেলড ইনফরমেশন পাচ্ছি। আচ্ছা, 2 নম্বর যদি বলি যে এর পরের স্টেপ এগোতে জার্নাল আমাদেরকে সাহায্য করছে। তার মানে পুরো অ্যাকাউন্টিং এর কাজ করার ক্ষেত্রে ওটা একটা পিলার। অ্যাকাউন্টিং কাজ করতে গেলে জার্নাল হচ্ছে একটা পিলার। কেন না, জার্নাল না থাকলে আমরা কেউ দাঁড়াতেই পাচ্ছি না, তার উপরে জার্নালের উপরে বাকিগুলো সব দাঁড়িয়ে আছে। জার্নাল যদি ভুল হয় বাকি সব ভুল। তাহলে জার্নালটাকে আমাকে ঠিক করতেই হবে। তাহলে জার্নাল একটা পিলারের মতন কাজ করছে। ঠিক আছে? ঠিক আছে, এর সুবিধা। আচ্ছা, জার্নাল জার্নালটার ফলে কি হচ্ছে না, কোনো মিস হয়ে যাবার ভয় থাকছে না। মানে যাকে বলে আমরা এরার্স অফ অমিশন। কি বলা হয়? এরার্স অফ অমিশন। এরার্স অফ অমিশনের চান্সও কমে গেল। তার মানে কি হয়ে গেল ব্যাপারটা, যে যদি ভুলে যাওয়ার চান্স থাকে, কিন্তু যেহেতু আমি ডেইলি এবং ডেট ওয়াইজ পরপর লিখেই যাচ্ছি এবং যেই ট্রানজেকশন হয়ে গেল সঙ্গে সঙ্গে আমি ওটাকে লিখে দিচ্ছি, তার জন্য কি হচ্ছে, ভুল হওয়ার চান্স কম থেকে যাচ্ছে। কথা বুঝতে পারছি? ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা? আচ্ছা, তাহলে কি হয়ে গেল, অমিশন, হ্যাঁ, এরার্স অফ অমিশনের চান্সটা লেস। এগুলো পয়েন্ট দিয়ে দিচ্ছি, আমি এখানে এইভাবে লিখছি, এগুলো তোমরা যা বুঝছো বুঝছো, কিন্তু আমি এটা পুরোটা নোটস দিয়ে দেবো, কোনো টেনশন কিছু না। আমার কথাগুলো ভালো করে শোনো, আর আমি এগুলো যা যা লিখছি আমি এগুলো সব এই ভিডিওর মধ্যে নোটস থাকবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে কি হয়ে গেল, এরার্স অফ অমিশন, হ্যাঁ, মানে এই তোমার ভুল হওয়ার চান্স কম হয়ে গেল। আচ্ছা, এরপরে কি কাজ করতে পারি, যে এই এটাকে আমরা তো মোটামুটি সব বলাই হচ্ছে, যে এটা যে পিলার, যে পিলার বলার সাথে সাথে বা ডিটেল ইনফরমেশন বলে দেওয়ার সাথে সাথে অনেকগুলো পয়েন্টের মধ্যে ঢুকে যাচ্ছে। এইগুলোকে আমি অনেকগুলো 5টা 6টা 7টা পয়েন্ট করে ভাগ করে আমি তৈরি করে দিয়েছি, ওটা আমি নোটের মধ্যে তোমরা লিখে নেবে। এখন ব্যাপারটা বুঝতে পারলে কি বললাম? তাহলে অ্যাডভান্টেজ কি কি, না জার্নালের অ্যাডভান্টেজ আমরা কি বলবো, যে এটা একটা কমপ্লিট একটা ইনফরমেশন জার্নাল থেকে পাওয়া যায়। এটা একটা পিলারের মতন কাজ করে, এর উপরে বাকি সমস্ত কিছু অ্যাকাউন্টেন্সি দাঁড়িয়ে আছে। কেন, এর বেসিসে লেজার, লেজার বেসিসে ট্রায়াল ব্যালেন্স, ট্রায়াল ব্যালেন্স বেসিসে ফাইনাল অ্যাকাউন্ট, মানে একটার পর একটা। কিন্তু যদি এই পিলারটা মানে জার্নাল যদি ভুল থাকে, বাকি সবগুলো তখন ভুল হয়ে যাবে। অতএব এই জার্নালটা একটা খুব ইম্পর্টেন্ট কাজ করে। ঠিক আছে? আচ্ছা, আর ভুল হবার চান্স কম থাকে, ছাড়া চান্স কম থাকে, এগুলো। আচ্ছা, হিস্টোরিক্যাল রেকর্ড তো আগেই বলেছি, এটা একবার ইতিহাসের মতন কাজ করছে। হ্যাঁ, রেকর্ডিং ফাংশন অ্যানালিটিক্যাল। ঠিক আছে, এইমনি করে আমরা অনেকের ভালো দিক, অনেক কিছু ভালো দিক আমরা পাচ্ছি। ঠিক আছে, এখন আমি যেটা বলতে বলতে ছেড়ে দিয়েছি, ওটা হচ্ছে ডেবিট ক্রেডিট বিশ্লেষণ করা। ডেবিট ক্রেডিট বিশ্লেষণ করার যে ব্যাপারটা, এই ডেবিট ক্রেডিট বিশ্লেষণটা আমরা যেটা করব, তার জন্য যে পদ্ধতিগুলো আছে, সেই পদ্ধতিগুলো হচ্ছে, যে দুটো পদ্ধতি আমরা অ্যাপ্লাই করি। একটা হচ্ছে তোমার গোল্ডেন রুল, আর একটা হচ্ছে মডার্ন রুল। ঠিক আছে, একটা পুরনো নিয়ম, একটা নতুন নিয়ম, যাই হোক না কেন, আমাদেরকে পুরনো নিয়ম নতুন নিয়ম দুটোই আমাদেরকে জেনে রাখা দরকার আছে। কোনটার জন্য, না ওই ডেবিট আর ক্রেডিট বার করার জন্য। ঠিক আছে, দেখো ভালো করে শোনো, গোল্ডেন রুল, গোল্ডেন রুলটা যদি খুব সহজভাবে বলি, তাহলে আমরা কি বলবো, যে অ্যাকাউন্ট, অ্যাকাউন্টস, আর এদিকে তুমি দিয়ে দাও একটা ডেবিট আর জন্য আর একটা ক্রেডিটের জন্য। যদি আমি এইভাবে লিখি, তাহলে কি হলো, অ্যাকাউন্ট নাম্বার 1, যদি আমি এটাকে 3টে অ্যাকাউন্ট আছে, একটা হচ্ছে তোমার পার্সোনাল অ্যাকাউন্ট। আচ্ছা, অ্যাকাউন্টকে আমরা A/C দিয়ে লিখি, হ্যাঁ, অ্যাকাউন্টকে আমরা কি লিখি, A/C। ঠিক আছে, এটা কিন্তু এয়ার কন্ডিশন নয়, এটা হচ্ছে A/C, মানে অ্যাকাউন্ট হয়ে গেল। তাহলে পার্সোনাল অ্যাকাউন্ট, পার্সোনাল অ্যাকাউন্টের ক্ষেত্রে কি হচ্ছে, পার্সোনাল অ্যাকাউন্ট মানে ব্যক্তির ব্যাপার চলে এলো, যে ব্যক্তি, তাহলে যে ব্যক্তি একজন বেনিফিট নেবে আর একজন বেনিফিট দেবে। তাহলে তোমার যে বেনিফিটটা পার্সোনাল অ্যাকাউন্টে, ধরো কোনো একটা ব্যক্তি রাম লক্ষণকে টাকা দিল, রাম লক্ষণকে টাকা দিল, এটা ধরো একটা ট্রানজেকশন। তাহলে কে পেলো, রাম লক্ষণকে টাকা দিল, তাহলে লক্ষণ পেলো, লক্ষণ হচ্ছে রিসিভার, তাহলে লক্ষণ যে পেয়েছে সে হয়ে যাবে কি, ডেবিট। তাহলে রিসিভার যদি হয়, তাহলে রিসিভার হয়ে যাবে ডেবিট, আর গিভার হয়ে যাবে ক্রেডিট। তাহলে কি হয়ে গেল, এখানে রাম লক্ষণকে দিয়েছে, তাহলে লক্ষণ হয়ে গেল রিসিভার, লক্ষণ হলো ডেবিট, আর রাম দিয়েছে, রাম হয়ে গেল ক্রেডিট। ঠিক আছে, তার জন্য তাহলে পার্সোনাল অ্যাকাউন্টে যদি রিসিভার হয় ডেবিট, আর গিভার হলে ক্রেডিট। বুঝতে পারছি কি হচ্ছে, কেন হচ্ছে, বুঝতে পারলাম? হ্যাঁ। আচ্ছা, নাম্বার 2 পার্সোনাল অ্যাকাউন্ট। এরপরে গেল তোমার রিয়েল অ্যাকাউন্ট। রিয়েল অ্যাকাউন্টকে বলা হয় সম্পত্তির হিসাব।
এটাকে কি বলা হয়? সম্পত্তির হিসাব। সম্পত্তির হিসাবে হচ্ছে কি, যে সম্পত্তিটা আসছে সেটা হচ্ছে ডেবিট, যে সম্পত্তিটা চলে যাচ্ছে সেটা হচ্ছে ক্রেডিট। দেখো রিয়েল অ্যাকাউন্টে হোয়াট কামস ইন, যেটা আসছে ওটা হচ্ছে ডেবিট, আর যেটা চলে যাচ্ছে হোয়াট গোজ আউট, যেটা চলে যাচ্ছে সেটা হচ্ছে ক্রেডিট। কথা বুঝতে পারছি? রিয়েল অ্যাকাউন্ট মানে সম্পত্তির হিসাব, সম্পত্তির হিসাবে যেটা আসছে, যেই সম্পত্তিটা আসছে সেটা ডেবিট, যেটা ধরো একটা উদাহরণ দিচ্ছি, ধরো এটার জন্য একটা উদাহরণ দিচ্ছি, ধরো তুমি একটা ফার্নিচার কিনেছো, বিজনেসে তুমি একটা ফার্নিচার কিনেছো, পারচেস ফার্নিচার ফর রুপিস 10,000। তাহলে ফার্নিচারটা কি? ফার্নিচারটা অ্যাসেটস। ফার্নিচারটা কি? অ্যাসেট। অ্যাসেটস কাকে বলে, লাইবিলিটিস কাকে বলে, এইগুলো নিয়ে আমি আলাদা ভিডিও আছে, ঠিক আছে? এগুলো আলাদা ভিডিও তোমরা শুনে নেবে, ঠিক আছে? প্রত্যেকটা জিনিস পুরো পরিষ্কার ক্লিয়ার করা আছে। অ্যাসেটস কেন, অ্যাসেটস কাকে বলেছে, অ্যাসেটসে আমার নিজের অনেক রকমের তথ্য দেওয়া আছে, পরে জানবে। এখন কথা হলো যে রিয়েল অ্যাকাউন্ট মানে হচ্ছে অ্যাসেটস। অ্যাসেটসটা যদি আসে তাহলে ডেবিট। এখানে দেখো ফার্নিচারটা এলো, ফার্নিচারটা একটা অ্যাসেটস। অ্যাসেটস মানে যেটা অনেকদিন ধরে, অনেকদিন টিকবে, অনেকদিন থাকবে, যেটা বেনিফিট দিবে আমাকে, 1 বছরের বেশি বেনিফিট দিবে, এই সব করে আছে অ্যাসেটস এর ডেফিনেশনের মধ্যে। আমরা ওই ভিডিও তোমরা দেখবে, তাহলে বুঝতে পারবে। তাহলে যে যদি অ্যাসেটস আসে তাহলে ফার্নিচারটা এলো, ফার্নিচারটা ডেবিট হয়ে গেল। আর তার সাথে সাথে কি হচ্ছে না, ফার্নিচার এলো, টাকা চলে গেল, টাকা চলে গেল, টাকাটাও কিন্তু অ্যাসেটস, ঠিক আছে? এবারে অ্যাসেটস এর অনেক ভ্যারাইটিস আছে, কোনোটা ফিক্সড অ্যাসেটস, কোনোটা কারেন্ট অ্যাসেটস, লিকুইড অ্যাসেটস, এগুলো আমরা পরে আলোচনা করব। তো যাই হোক, টাকাটা চলে গেল, তাহলে ফার্নিচারটা এলো, টাকাটা চলে গেল, তার মানে কি হয়ে গেল, যেটা এলো সেটা হচ্ছে ডেবিট, ফার্নিচারটা ডেবিট হয়ে যাবে, আর ক্যাশটা ক্রেডিট হয়ে যাবে। তাহলে এখানে রিয়েল অ্যাকাউন্টে কি হলো, হোয়াট কামস ইন ডেবিট, হোয়াট গোজ আউট ক্রেডিট। ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা? ঠিক আছে। আচ্ছা, আমি আরেকটা ভিডিও শুধু গোল্ডেন রুলের জন্য বানিয়েছি, এটাতে আমি জার্নালের ভিতরে বলছি, আবার শুধু গোল্ডেন রুলের জন্য একটা ভিডিও বানানো আছে, সেটাতে আরো ডিটেলস ব্যাপার করা আছে। আচ্ছা, এটাতে আমরা বুঝতে পারলাম। নাম্বার 3, পার্সোনাল অ্যাকাউন্ট, রিয়েল অ্যাকাউন্ট, আর একটা আছে তোমার নমিনাল অ্যাকাউন্ট। নমিনাল অ্যাকাউন্ট, এগুলো সব তোমার নোট পেয়ে যাবে, ঠিক আছে? এটা থেকে আমার কথাটা শোনো ভালো করে, এখান থেকে যেটা বুঝতে পারছো লেখাটা, তার সঙ্গে কথাটা ভালো করে শোনো, আর এই টোটাল নোটসটা তুমি এই ভিডিওর মধ্যেই পেয়ে যাবে তোমরা। আচ্ছা, নমিনাল অ্যাকাউন্ট, নমিনাল অ্যাকাউন্টে কি হয়ে গেল, যদি এক্সপেন্স হয় মানে খরচ, এক্সপেন্সেস বা লসেস, খরচ বা লস যদি হয়, হ্যাঁ, তাহলে সেটা হয়ে যাবে ডেবিট। আর ইনকাম, ইনকাম বা গেইন যদি হয় তাহলে হয়ে যাবে ক্রেডিট। কোনো খরচ হলে ডেবিট, আর ইনকাম হলে ক্রেডিট। খরচ হলে ডেবিট, ইনকাম হলে ক্রেডিট, ঠিক আছে? তার মানে এর আবার এক্সাম্পল দিলে তোমরা বুঝতে পারবে, আরো ভালো করে বুঝতে পারবে। ধরো খরচ হলে ডেবিট মানে, ধরো মনে করো একটা খরচা করছো, ধরো পেড ইলেকট্রিক বিল, পেড ইলেকট্রিক বিল রুপিস 2,000, এটা একটা ট্রানজেকশন। পেড ইলেকট্রিক বিল, এই ইলেকট্রিক বিলটা, ইলেকট্রিক বিলের জন্য টাকা চলে যাচ্ছে, ইলেকট্রিক বিলের জন্য টাকা চলে যাচ্ছে, তাহলে যার জন্য টাকা চলে যাবে সেটা হচ্ছে খরচ, যা যেটার জন্য টাকা আমার চলে যাচ্ছে, আর বিজনেস রান করার জন্য যেটা খরচা, ঠিক আছে, সেটা হচ্ছে। আর যদি বিজনেসে যদি ধরো টাকা চলে যাচ্ছে, এবং সে কোনো একটা যার জন্য টাকা যাচ্ছে সেটা যদি তোমার কোনো ফিউচারে কাজে লাগে, 1 বছরের বেশি দিন চলে, তাহলে সেটাকে বলছে অ্যাসেটস। এগুলো আলাদা আলাদাভাবে আমি কিন্তু বুঝিয়েছি, অ্যাসেটস কাকে বলে, লাইবিলিটিস কাকে বলে, এক্সপেন্স কাকে বলে, ইনকাম কাকে বলে, অন্য ভিডিওতে আছে, এটাতে নেই। আমি এটাতে শুধু বোঝাচ্ছি যে ভালো করে শোনো, এইটুকুই বোঝো, এটাতে এইটুকু বুঝলেই যথেষ্ট। তাহলে কি হলো, নমিনাল অ্যাকাউন্টে এক্সপেন্স আর লস হলে ডেবিট হবে, খরচ হলে, তাহলে ইলেকট্রিসিটি কি হয়ে গেল, খরচ একটা, কেননা টাকা চলে যাচ্ছে, খরচ হয়ে গেছে, খরচ হলে ডেবিট হয়ে যাবে। আর তোমার ইনকাম, ধরো রিসিভ, তুমি ইন্টারেস্ট, ইন্টারেস্ট রিসিভ হয়েছে, তো যার জন্য টাকা এসেছে, ইন্টারেস্টের জন্য টাকা এসেছে, সুদ পেয়েছো, সেই ইন্টারেস্ট যেটার জন্য টাকা আসবে সেটাকে বলছে ইনকাম। তাহলে এটা হয়ে গেল ইনকাম, হলে কি হবে, ক্রেডিট হবে, ঠিক আছে? তাহলে এক্সপেন্স, এই যে ব্যাপারটা গল্পটা হলো, এটাকে বলছে কি, গোল্ডেন রুল। মানে এটা হচ্ছে পুরনো নিয়ম এসে গেছে, এটাই প্রথম আবিষ্কার হয়েছিল। হ্যাঁ, তাহলে কি হলো, অ্যাকাউন্ট 3 রকমের, পার্সোনাল অ্যাকাউন্ট, রিয়েল অ্যাকাউন্ট, নমিনাল অ্যাকাউন্ট। পার্সোনাল অ্যাকাউন্ট মানে নামের হিসাব, নামিক হিসাব। নামিক হিসাবের ক্ষেত্রে যে ব্যক্তি টাকা যে ব্যক্তি গ্রহণ করবে, রিসিভার হবে কোনো জিনিস, সে হবে ডেবিট, আর যে দিবে সে হচ্ছে ক্রেডিট। ক্লিয়ার হলো? সেকেন্ড হচ্ছে রিয়েল অ্যাকাউন্ট। রিয়েল অ্যাকাউন্ট মানে কি বললাম, সম্পত্তির হিসাব। যে সম্পত্তি আসবে তোমার কাছে সেটা হচ্ছে ডেবিট, যে সম্পত্তি চলে যাবে সেটা হচ্ছে ক্রেডিট। আর নমিনাল অ্যাকাউন্ট মানে এটা হচ্ছে তোমার নামিক হিসাব, এটা এটা হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট। নামিক পার্সোনাল অ্যাকাউন্ট মানে হচ্ছে ব্যক্তি হিসাব। পার্সোনাল অ্যাকাউন্টকে বাংলাতে কি বলছে, ব্যক্তি হিসাব।
রিয়েল অ্যাকাউন্টে কি সম্পত্তি হিসাব, আর নমিনাল অ্যাকাউন্ট কি নামী হিসাব। এখানে খরচের নামগুলো আছে বা ইনকামের নামগুলো বিভিন্ন রকমের নাম আছে, সেই জন্য এর নাম দেওয়া হচ্ছে নামিক হিসাব বা নমিনাল অ্যাকাউন্ট। এর ক্ষেত্রে এক্সপেন্স হলে আর লস হলে ডেবিট, ইনকাম বা গেন হলে ক্রেডিট। ক্লিয়ার হয়েছে কনসেপ্ট? বলো আগে, কারো যদি প্রবলেম হচ্ছে আমাকে আগে বলে নাও। ক্লিয়ার? গোল্ডেন রুল। নেক্সট যেটা বলবো, গোল্ডেন রুলের পরে যেটা মডার্ন রুল আছে, এবারে মডার্ন রুলটা একটুখানি দেখে নাও। মডার্ন রুলের ক্ষেত্রে দেখো, এটা নাম দিচ্ছি মডার্ন রুল। ঠিক আছে, মডার্ন রুলের ক্ষেত্রেও আমরা তিনটে ছক করে নিই। একটা হচ্ছে তোমার ধরো অ্যাকাউন্ট, একটা ডেবিট আর একটা ক্রেডিট। এইখানে এইখানে এখনকার যে আলোচনা, যেটা মডার্ন রুলে কি বলেছে, যে প্রথমে বলবে কি অ্যাসেটস। যদি কোনো অ্যাসেটস অ্যাকাউন্ট হয়, অ্যাসেটস অ্যাকাউন্ট হলে অ্যাসেটস যদি বাড়ে, অ্যাসেটস যদি বাড়ে তাহলে হয়ে যাবে ডেবিট। মানে ইনক্রিজ হলে ডেবিট আর ডিক্রিজ হলে ক্রেডিট। ঠিক আছে, অ্যাসেটস এর ক্ষেত্রে ইনক্রিজ হলে ডেবিট, আর ইনক্রিজ মানে কি বাড়ে, যদি কোনো সম্পত্তির অ্যামাউন্ট বাড়ে তাহলে ডেবিট, যদি সম্পত্তির অ্যামাউন্টটা কমে যায় তাহলে হচ্ছে ক্রেডিট। আচ্ছা, দুই, এক্সপেন্সেস এর ক্ষেত্রে বা এক্সপেন্সেস এর ক্ষেত্রে কি হচ্ছে, এই সেম ঘটনা। যদি কোনো খরচ বাড়ে তাহলে তোমার হয়ে যাবে ইনক্রিজ, যদি হয় তাহলে হয়ে যাবে তোমার ডেবিট, আর ডিক্রিজ হলে হয়ে যাবে ক্রেডিট। কথা বুঝতে পারছি? তাহলে অ্যাসেটস আর এক্সপেন্সেস ক্ষেত্রে কিন্তু একই নিয়ম হলো, দুটোই যদি বাড়ে তো ডেবিট, যদি কমে তো ক্রেডিট। ইনক্রিজ হলে ডেবিট আর ডিক্রিজ হলে ক্রেডিট। আচ্ছা, এরপরে তোমার চলে আসছে 3 নম্বর, লায়াবিলিটিস। লায়াবিলিটিস অ্যাকাউন্টের ক্ষেত্রে ঠিক এর উল্টো, ডিক্রিজ হলে ডেবিট আর ইনক্রিজ হলে ক্রেডিট। ঠিক আছে, লায়াবিলিটিস। আচ্ছা, ক্যাপিটালের ক্যাপিটালও কিন্তু এক ধরনের লায়াবিলিটিস। ক্যাপিটালের ক্ষেত্রেও তোমার যদি ডিক্রিজ হয় তাহলে ডেবিট, আর ইনক্রিজ হলে ক্রেডিট। বুঝতে পারছি? আচ্ছা, আর একটা তোমার হচ্ছে কি ইনকাম অ্যাকাউন্টের ক্ষেত্রেও কিন্তু তাই, ডিক্রিজ হলে ডেবিট আর ইনক্রিজ হলে ক্রেডিট। এইভাবে এক মডার্ন রুল এইভাবে বার করা হয়েছে। তাহলে মডার্ন রুলে কি বললো আরেকবার দেখে নাও ভালো করে। অ্যাসেটস যদি বাড়ে ডেবিট, কমে গেলে ক্রেডিট। বুঝতে পারছি? কোনো সম্পত্তি যদি বাড়ে মানে কি, যদি সম্পত্তিটা আরো বেশি পরিমাণে কিনলে, সম্পত্তি তুমি কেনা হয়েছে তাহলে সম্পত্তি বেড়েছে, তারপরে তোমার ডেবিট হয়ে গেল। আর সম্পত্তি যদি কমে গেছে, সম্পত্তি বিক্রি করে দিয়ে সম্পত্তি চলে গেলে তা তখন ক্রেডিট হয়ে গেল। সম্পত্তি এলে ডেবিট, সম্পত্তি গেলে ক্রেডিট। এলে বা গেলে বলো, বা ইনক্রিজ বা ডিক্রিজ বলো। ঠিক আছে, খরচের ক্ষেত্রেও তাই। খরচ যদি বাড়ে, তুমি খরচা আরো বেশি করেছো খরচা, তাহলে ইনক্রিজ হলে ডেবিট আর ডিক্রিজ হলে ক্রেডিট। লাইবিলিটিস এর ক্ষেত্রে কিন্তু উল্টো হচ্ছে। লাইবিলিটিস, ক্যাপিটাল আর ইনকাম, এই তিনটের ক্ষেত্রে লাইবিলিটিস মানে কি, দায়। এইগুলোর প্রত্যেকটা কি, এইগুলোর আলোচনা কিন্তু আলাদা ভিডিওতে করেছি। অ্যাসেটস, এক্সপেন্স, লাইবিলিটিস, ক্যাপিটাল, ইনকাম, এই সব আলোচনাগুলো, গেইন লস, হ্যাঁ, এই আলোচনাগুলো আলাদা ভিডিওতে অ্যাকাউন্টিং টার্ম বলে ভিডিওতে করা আছে। এখন এইটা তুমি আগে বুঝো, যে এইটুকু আলোচনা খালি বুঝো। তাহলে অ্যাসেটস মানে সম্পত্তি হলো, এক্সপেন্স মানে খরচের ক্ষেত্রে বাড়লে ডেবিট, কমলে ক্রেডিট। এবার লাইবিলিটিস মানে কি বললাম, দায়ের ক্ষেত্রে যদি কমে যায় ডেবিট, আর যদি বাড়ে সেটা ক্রেডিট। ক্যাপিটাল মানে কি, ক্যাপিটাল মানেতে হচ্ছে যে মালিক যে পয়সা বিজনেসে দেয় সেটাকে বলছে ক্যাপিটাল। তার মানে আমরা একটা আলোচনা করেছি বা আরো অন্য ভিডিওতে আছে, যে এন্টিটি কনসেপ্ট, যেটা হচ্ছে যে একটা সত্তা ধারণা, মানে বিজনেস আর মালিক হচ্ছে আলাদা। ঠিক আছে, তাহলে সেই বেসিসে দেখতে গেলে যখন মালিক যখন বিজনেসের টাকা দেয়, তখন বিজনেসের বিহাফ থেকে আমরা যদি দেখি, যদি অন বিহাফ অফ দ্য বিজনেস যদি আমরা দেখি, তখন দেখবো কি, যে আমি মালিকের কাছ থেকে টাকা নিলাম, তার মানে আমাকে ওই টাকাটা শোধ করে দিতে হবে, আমাকে ওই টাকাটা দিয়ে দিতে হবে, অর্থাৎ আমার একটা দায় থেকে গেল যে মালিককে টাকাটা দিতে হবে। এই জন্য ক্যাপিটালকে বলা হয় দ্য অ্যাবসলিউট একটা লায়াবিলিটিস। সবচেয়ে বেশি এটা একটা তোমার দায়। কেন একটা দায়িত্ব, কার দায়িত্ব না, বিজনেসের দায়িত্ব, যে মালিককে ওটা দিয়ে দিতে হবে। ঠিক আছে, এই সব নিয়ে আমরা আলোচনা করব আলাদা ভিডিওতে। এই ভিডিওতে কিন্তু আমি জার্নালের আলোচনা করছি, ভালো করে শোনো। এইটা একটুখানি বলে দিয়ে আমি বেরিয়ে যাচ্ছি, অন্য জার্নালে চলে যাবো, অঙ্ক করবো এখনই। আচ্ছা,
তাহলে কি হয়ে গেল, তাহলে কোনো ক্যাপিটাল মানে ক্যাপিটাল যদি হয় মূলধন, মূলধনের ক্ষেত্রে যদি ক্যাপিটাল যদি কমে যায় তাহলে ডেবিট, আর বেড়ে গেলে ক্রেডিট। ইনকামও যদি তোমার কমে যায় তাহলে তোমার ডেবিট, আর বেড়ে গেলে ক্রেডিট। ঠিক আছে, এটা ঠিক উল্টো। এইটা হয়ে গেল তোমার মডার্ন রুল। কথা বুঝতে পারলাম? তাহলে এইভাবে বিশ্লেষণ করে গোল্ডেন রুল বা মডার্ন রুল, এইভাবে বিশ্লেষণ করে আমরা জার্নালে তখন ডেবিট আর ক্রেডিটটা পাচ্ছি। তার মানে জার্নাল করতে গেলে কতটা আলোচনা, কতটা মাথা খাটালে এই সব নিয়মগুলোকে দেখলে তবে করা যাবে। তাহলে জার্নাল করা কিন্তু অত ব্যাপারটা একেবারে সিম্পল নয় যে হ্যাঁ জার্নাল করে দিলাম। না, জার্নাল করতে গেলে কিন্তু এই নলেজ, এই দুটো রুল তোমাকে ভালো করে জানতে হবে, প্রত্যেকটা অ্যাকাউন্ট সম্পর্কে ধারণা থাকতে হবে। তো তার জন্য বলি আজকে আমি এইখানে যে আলোচনাটা করছি এটা ভালো করে শোনো, এটা একেবারে ক্লিয়ার হয়ে যাবে। তো খুব আমার তো মনে হয় অসুবিধা কিছু হচ্ছে না, ভালো করে শোনো। এরপরে আমি একটা অঙ্কের মধ্যে আসছি, ঠিক আছে? আমি একটা অঙ্কের মাধ্যমে এই জার্নালটা আমি ক্লিয়ার করব, ঠিক আছে? তো দেখো, এই জার্নালের ছকটা কি আছে দেখো। প্রথমে জার্নালের যে ফরম্যাট, জার্নালের ফরম্যাটটা কেমন? জার্নালের ফরম্যাট হচ্ছে এই। হুম, যে কোনো আমরা কিছু করতে গেলেই প্রথমেই আমাকে বিজনেসের নামটা লিখতে হবে। সেটার জন্য কি লিখবো? ইন দ্য বুকস অফ মেসার্স। এই মেসার্স নিয়ে আমি পরে আলোচনা করব, কেন মেসার্স লেখা হচ্ছে। এটাকে কি বলা হয়? মেসার্স। নাম দিয়ে দেবো, দোকানের নাম বা বিজনেসম্যানের নাম। ঠিক আছে, বিজনেসম্যান যদি দোকানের নাম না থাকে তবে, তাহলে কিন্তু বিজনেসের নাম দিতে হবে। ঠিক আছে, আচ্ছা তারপরে আমি এখানে লিখলাম জার্নাল। ঠিক আছে, মানে জার্নালের এন্ট্রি আমরা এখানে করব। তার জন্য ফরম্যাটটা কেমন হলো? এইটা হয়ে যাবে কি, এখানে ডেট লিখব, তারপরে এখানে কি লিখব? পার্টিকুলার্স। এইখানে লিখব L/F, মানে লেজার ফোলিও, লেজারের পাতা নম্বর গুলো এখানে লিখে লিখে যাও কোন লেজারে আছে তার জন্য। আচ্ছা, তারপরে এখানে হবে ডেবিট অ্যামাউন্ট, রুপিস, ইন্ডিয়ান রুপিস সিম্বল। তারপরে হচ্ছে ক্রেডিট অ্যামাউন্ট, রুপিস সিম্বল। ঠিক আছে, এটা হচ্ছে একটা জার্নালের ফরম্যাট। ঠিক আছে, আমি এখন একটা কোশ্চেন এখানে আমি একটা লিখছি। ঠিক আছে, কোশ্চেন আমি একটা দিচ্ছি, সেই কোশ্চেন ওয়াইজ আমরা এখানে দিব। আচ্ছা, কোশ্চেনটা আমি একটুখানি দেখে বলছি আমি, হ্যাঁ কি কোশ্চেনটা আমি একটা করছি। ধরো এখানে আমি একটা কোশ্চেন দিচ্ছি, এই কোশ্চেন আনসার এগুলো সবগুলো আমি ভিডিওতে দিয়ে দেবো। আচ্ছা, তোমার 1/10/2022 রাম স্টার্টেড business with cash ₹50,000। ঠিক আছে, এটা ধরো একটা, এটা কি একটা ট্রানজেকশন, ক্লিয়ার হলো? রাম স্টার্টেড বিজনেস উইথ ক্যাশ ₹50,000। তাহলে এইটা যেই, এটা একটা ট্রানজেকশন, এটাকে যেই ট্রানজেকশনটা হলো, মানে এটা কি হয়ে গেল যে রাম তার বিজনেস, তাহলে ইন দা বুকস অফ আমি এখানে কি লিখতে পারি? রাম লিখতে পারি, বা যদি দোকানের কিছু নাম থাকে, প্রথম কথা। তারপরে ও স্টার্টেড বিজনেস, রাম, রাম হচ্ছে মালিক, রাম বিজনেসটা শুরু করছে কি দিয়ে? টাকা দিয়ে শুরু করছে, তাহলে ওটা একটা কি? এটা ক্যাপিটাল। তাহলে এইখানে প্রথমে আমাকে কি করতে হবে? ডেট, ডেট আছে আমার এখানে, ডেটটাকে প্রথমে দিয়ে দিতে হবে। ডেটটা দিয়ে দিলাম, ফার্স্ট কাজ। এরপরে আমি কি করব না, ওটা অ্যানালাইসিস করব। রাম স্টার্টেড বিজনেস উইথ ক্যাশ, এটার যে অ্যানালাইসিস, কোনটা ডেবিট হবে কোনটা ক্রেডিট হবে, এটা আমাকে দেখতে হবে আগে। তার জন্য আমাকে কি চিন্তা করতে হচ্ছে যে রাম স্টার্টেড বিজনেস মানেই এটা কি হয়ে গেল? ক্যাপিটাল চলে এলো। কি হয়ে গেল এটা? এ ক্যাপিটাল। ক্যাপিটাল কি হয়? ক্যাপিটাল হচ্ছে লায়াবিলিটিস। লায়াবিলিটিস এর নেচার কি আছে? ওটা একটা ক্রেডিট। ঠিক আছে, লায়াবিলিটিস হচ্ছে ক্রেডিট। আর উইথ ক্যাশ, কি দিয়ে? টাকা দিয়ে। তাহলে বিজনেসের দিক থেকে যদি তুমি দেখো, বিজনেসে কি হচ্ছে? টাকাটা আসছে। বিজনেসে কি হচ্ছে? টাকাটা আসছে। বিজনেসে টাকা, যে টাকাটা কি? টাকা হচ্ছে একটা সম্পত্তি। সম্পত্তি যদি কামস ইন, হোয়াট কামস ইন দ্যাট ইজ ডেবিট। তাহলে সম্পত্তিটা আমার কাছে এলো, তাহলে সম্পত্তিটা কি হবে? ডেবিট হবে, তার মানে ক্যাশটা ডেবিট হবে। তাহলে এখানে
ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট লেখার টেকনিক দেখো, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, তার একটু নিচে এখানে একটু টু দিয়ে আমরা লিখবো ক্রেডিট যেটা হবে। কোনটা ক্রেডিট বললাম? ক্যাপিটালটা বললাম। স্টার্টেড বিজনেস, এই স্টার্টেড বিজনেস মানেই হচ্ছে, এটা হচ্ছে ক্যাপিটাল। যখন স্টার্টিং হয় বিজনেস বা যদি মালিক যদি টাকা দেয় বিজনেসে, সেটাকে বলা হচ্ছে ক্যাপিটাল, পরিষ্কার কথা। আর ক্যাপিটাল সবসময় তোমার ক্রেডিট হবে, ইন জেনারেল ক্রেডিট হবে। তাহলে হয়ে গেল এখানে কি? ক্যাপিটাল, ক্যাপিটাল অ্যাকাউন্ট, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল অ্যাকাউন্ট। কথা বুঝতে পারছি? আচ্ছা, এটা হলো। সাথে সাথে আমাদের এখানে কি লিখতে হবে? ব্র্যাকেট দিয়ে ন্যারেশন লিখতে হবে। মানে এই যে ট্রানজ্যাকশনটা হলো, ওই ট্রানজ্যাকশনটা সংক্ষেপে লিখতে হবে, ট্রানজ্যাকশনটা সংক্ষেপে লিখতে হবে। ঠিক আছে? তাহলে এটা সংক্ষেপে কি লিখবো? বিং দিয়ে দিলাম, বিং রাম স্টার্টেড বিজনেস উইথ ক্যাশ অ্যাজ ক্যাপিটাল, দাগ দিয়ে দিলাম। ঠিক আছে? এবারে যদি কোনো পাতা নম্বর থাকে লেজারের, তাহলে আমি লেজার পাতা নম্বর দিয়ে দেবো এখানে। এরপরে কি হবে না, অ্যামাউন্ট আছে 50,000। ঠিক এইটার সোজাসুজি এইখানে এসে এইখানে বসবে 50,000, আর এইটা ঠিক সোজাসুজি এখানে এসে বসবে 50,000। আমি আগেই বলেছি যে ডবল এন্ট্রি সিস্টেমে নিয়ম অনুযায়ী ডেবিট ক্রেডিট দুটোতেই কি হবে? ইকুয়াল অ্যামাউন্ট হবে। এটা হচ্ছে ডবল এন্ট্রি সিস্টেমে, জার্নালরা হচ্ছে কিসে? ওই ডবল এন্ট্রি সিস্টেমে। ডবল এন্ট্রি সিস্টেম থেকেই এই সব জিনিসগুলো, সায়েন্টিফিক প্রসেসগুলো পাওয়া গেছে। তাহলে কি হয়ে গেল? ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল অ্যাকাউন্ট হয়ে গেল কি? 50,000, 50,000 ডেবিটে কেটে বসিয়ে দিলাম, ন্যারেশন লেখা হয়ে গেল। এটা হলো একটা একটা ট্রানজেকশনের জার্নাল এন্ট্রি হয়ে গেল, একটা ট্রানজেকশনের জার্নাল এন্ট্রি হয়ে গেল। বুঝতে পারছি? আরেকটা দেখাচ্ছি। ধরো 5/10/2022 পারচেজড গুডস ফর রুপিস 20,000 ইন ক্যাশ। খুব ভালো। কি হলো? পারচেজ গুডস ফর 20,000 ইন ক্যাশ, তার মানে জিনিস কিনলাম। পারচেজ গুডস ফর 20,000 ইন ক্যাশ, নগদে জিনিস কিনলাম। তাহলে এই ট্রানজেকশনটা আলোচনা করতে গেলে, আচ্ছা তুমি আগে দেখো যেটা নগদ ট্রানজেকশন না ধারের ট্রানজেকশন? নগদ ট্রানজেকশন। তাহলে নগদ যখনই হয়ে গেল, তখন একটা ক্যাশ আমরা একটা অ্যাকাউন্ট পাবো, আর একটা অ্যাকাউন্ট পাবো পারচেজ বা গুডস, মানে পারচেজ একটা অ্যাকাউন্ট পাবো। ঠিক আছে? ক্রয় করা হচ্ছে, পারচেস ক্রয় করা হচ্ছে, আর নগদ। তাহলে এখানে টাকা, আমাদের ট্রানজেকশন নিয়ে একটু চিন্তা করো যে পারচেস গুডস ফর ক্যাশ, টাকাটা এলো না গেল। জিনিস যদি তুমি কেনো তাহলে টাকাটা কি হবে? জিনিস কিনলে টাকাটা চলে যাবে। তাহলে ক্যাশটা পরিষ্কার, টাকা চলে গেলে, যে ক্যাশটা কি? একটা সম্পত্তি। ক্যাশ যদি গোজ আউট হয়, গোজ আউট হলে কি হবে? ক্রেডিট হবে। আমরা গোল্ডেন রুলটা পড়ছি এখানে একটু আগেই, যে হোয়াট কামস ইন অ্যাসেটস হলে কামস ইন ডেবিট, গোজ আউট ক্রেডিট। তাহলে ক্যাশ তোমার গোজ আউট হচ্ছে, তাহলে ক্যাশ হয়ে যাবে ক্রেডিট। আচ্ছা, এরপরে গেল পারচেস। পারচেসটা কি? এটা একটা এক্সপেন্স, খরচা। খরচা হলে কি হয়? এক্সপেন্স হলে কি হয়? ডেবিট হয়। এক্সপেন্স ইনক্রিজ হলে ডেবিট হয়। ঠিক আছে? এক্সপেন্স নমিনাল অ্যাকাউন্টে এক্সপেন্স হলে ডেবিট, তাহলে এখানে হয়ে গেল তোমার পারচেসটা হয়ে যাবে ডেবিট। তাহলে এটাকে যদি আমি লিখতে চাই, তাহলে কেমন করে লিখবো? যে 5, 10, 22 এখানে লিখবো আমরা। তাহলে পারচেস অ্যাকাউন্ট, পারচেজ, এখানে কিন্তু ইডি হবে না, প্রেজেন্ট টেন্স। পারচেস অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট। ঠিক আছে? পারচেস অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট। এটাকে আমাদের ন্যারেশন লিখতে হবে, ছোট্ট করে ন্যারেশন লিখবো সংক্ষেপে। বিং পারচেজড গুডস ফর ক্যাশ, দাগ দিয়ে দিলাম। অ্যামাউন্ট কত আছে? 20,000, 20,000। এখানে লেজারে যদি পাতা নম্বর থাকে তাহলে লিখতে হবে, আর 20,000 হলে এর সোজাসুজি 20,000, আবার এর সোজাসুজি এখানে 20,000 হয়ে গেল। এটা হয়ে গেল সেকেন্ড বা তোমার ট্রানজেকশনের জার্নাল এন্ট্রি। কথা বুঝতে পারছি? তো এইভাবে আমাদেরকে পরপর, এরপরে আরেকটা আছে। ধরো 10 তারিখ 10/10/2022 পেড ওয়েজেস, পেড ওয়েজেস রুপিস 5,000। ঠিক আছে? পেড ওয়েজেস, যেই পেড কথাটা বললো
পেড মানে কি? টাকা চলে গেল। যে টাকা চলে গেল মানে ক্যাশ গোজ আউট হলো, তার মানে এটা একটা ক্যাশ অ্যাকাউন্ট একটা হবে। পেড কখনো ধারে হয় না, পেড মানে টাকা দেওয়া হলো, পরিষ্কার কথা। তাহলে পেড মানে টাকা যখন চলে গেল তাহলে ক্যাশ অ্যাকাউন্ট একটা ক্রেডিট হয়ে যাবে। কিসের জন্য টাকা গেল? না, ওয়েজেস। ওয়েজেস মানে কি? মজুরি, মজুরির জন্য টাকা গেল। ঠিক আছে, তাহলে মজুরি একটা কি? একটা খরচা। খরচা হলে কি হয়? নমিনাল অ্যাকাউন্টে ডেবিট হবে। তাহলে খরচা হলে ওয়েজেস অ্যাকাউন্টটা কি হয়ে যাবে? ডেবিট হয়ে যাবে। কত তারিখে এটা? আচ্ছা, আমি এটা এই একটা একটা করে পার্ট মুছে দিচ্ছি, তাহলে লিখতে আমাদের সুবিধা হবে। ঠিক আছে, আর পুরো অঙ্ক আমি তোমাদেরকে পাঠিয়ে দিচ্ছি। যেগুলো করছি এগুলো আমি তোমাদের ইয়ে করে ভিডিওর মাধ্যমে ইয়ের মধ্যে পাঠিয়ে দিচ্ছি, নোট করে পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে, তাহলে তোমাদের সুবিধা হবে অঙ্কগুলো করতে। তাহলে পেড ওয়েজেস কি বললাম, কত তারিখ হচ্ছে? 10/10/2022। তাহলে ওয়েজেস একটা খরচা, ওয়েজেস অ্যাকাউন্ট ডেবিট টু টাকা চলে গেল ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট। বুঝতে পারছি? পেড ওয়েজেস, ওয়েজেস অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট। এটা কি করব? ন্যারেশন একটা লিখতে হবে, মানে সংক্ষেপে বিবরণ লিখতে হবে। বিং পেড ওয়েজেস, এই অ্যামাউন্টটা লিখতে পারো, না লিখতে পারো। বিং পেড ওয়েজেস ফর রুপিস এত লিখতে পারো, নাও লিখতে পারো। এইটা লিখলেই যথেষ্ট। পেজ নাম্বার থাকলে লিখবো, এলএফ থাকলে, আর অ্যামাউন্ট 5,000। এইটা সোজাসুজি এখানে লিখে দেবো 5,000, আর এইটারও সোজাসুজি এখানে লিখে দেবো 5,000। কার বুঝতে অসুবিধা হচ্ছে বলো? কারোর কোনো প্রবলেম হচ্ছে? পরিষ্কার বলো। এখানে ট্রানজেকশনটা কিভাবে আমরা এখানে লিখছি, এইটা হচ্ছে জার্নাল লেখা টেকনিক, এবং এইভাবে জার্নাল করা হয়। আর একটা করছি, ঠিক আছে, আর একটা করে এই অঙ্কটা ছেড়ে দেবো। দেখো ভালো করে। সোল্ড গুডস টু বিপ্লব, সোল্ড গুডস টু বিপ্লব অন ক্রেডিট ফর ₹30,000। ঠিক আছে, সোল্ড গুডস টু বিপ্লব অন ক্রেডিট, পরিষ্কার বলে দিয়েছে ধারে, তাহলে নগদ হচ্ছে না। আচ্ছা, আর একটা কি বলেছে? সোল্ড গুডস, তার মানে সেলস। সোল্ডটা কি হবে? সেলস অ্যাকাউন্ট। আচ্ছা, সেলস গুডস আর কি হলো? ক্রেডিটে হয়েছে। সেল গুডস টু কাকে দিয়েছে? বিপ্লবকে দিয়েছে। জিনিসটা আমি বিক্রি করেছি বিপ্লবকে। তাহলে যখনই ক্রেডিট কথাটা হবে, মানে ধারের যদি এন্ট্রি হয়, ক্যাশ তো হচ্ছে না, তার বদলে কি হবে? তখন এই পার্টির নামে চলে যাবে, মানে বিপ্লব কে বেনিফিটটা পাচ্ছে। আমি সোল্ড করেছি কাকে? বিপ্লবকে। তাহলে বিপ্লব রিসিভ করেছে, বিপ্লব হচ্ছে বেনিফিটার। মানে আমরা যদি তোমার পার্সোনাল অ্যাকাউন্টে দেখি, রিসিভার হচ্ছে ডেবিট, রিসিভার বিপ্লব হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট, ও রিসিভার হয়ে গেল, ও ডেবিট হয়ে গেল। তাহলে বিপ্লব অ্যাকাউন্ট কি হয়ে যাবে? বিপ্লব অ্যাকাউন্ট হয়ে যাবে ডেবিট। আর সেলস অ্যাকাউন্ট, সেলসটা কি? সেলস হচ্ছে একটা ইনকাম। সেলস কি? একটা ইনকাম। ঠিক আছে, তাহলে ইনকাম হলে কি হয়? ইনকাম হলে কি হয়? নোমিনাল অ্যাকাউন্টে ইনকাম হলে ক্রেডিট হয়, তাহলে সেলস হয়ে যাবে ক্রেডিট। তাহলে ডেবিটটা কি হচ্ছে? বিপ্লব, যে বেনিফিট পাচ্ছে। বিপ্লব অ্যাকাউন্ট ডেবিট টু সেলস অ্যাকাউন্ট। ন্যারেশনে লেখা হবে বিং সোল্ড গুডস টু বিপ্লব অন ক্রেডিট। হয়ে গেল। অ্যামাউন্ট কত হবে? অ্যামাউন্ট হয়ে যাবে তোমার 30,000। এর সোজাসুজি, এর স্ট্রেট এখানে বসে গেল 30,000, আবার এইটার সোজাসুজি এখানে বসে গেল 30,000। কার কি বুঝতে অসুবিধা হচ্ছে বলো? ঠিক আছে, তাহলে জার্নাল আমরা আজকে পুরো কমপ্লিট। জার্নাল কাকে বলে, জার্নালের ডেফিনেশন, জার শব্দের অর্থ কি, জার্নালের অ্যাডভান্টেজ কি, জার্নালের ফাংশন কি, হ্যাঁ, জার্নালের ফরম্যাট কেমন, এবং তার সঙ্গে ছোট করে আমরা গোল্ডেন রুল এবং মডার্ন রুল, দুটো রুল আমরা দেখলাম, এবং তারপরে আমরা একটা অঙ্কর 4টে ট্রানজেকশনকে আমরা এখানে এন্ট্রি করে দেখলাম। জার্নাল কিভাবে এন্ট্রি, ট্রানজেকশন কি করে জার্নালে লেখা হয়, লেখার পদ্ধতি। তাহলে লেখার পদ্ধতিটাও বুঝে গেলাম যে কিভাবে ট্রানজেকশন থেকে আমরা জার্নালে লিখি। তাহলে এই ভিডিওর মধ্যে তোমরা অনেক কিছু জিনিস শিখতে পারলে। এই ভিডিওটা ভালো করে দেখবে, একবারের জায়গায় দুবার দেখবে, ভালো করে দেখার চেষ্টা করো, দেখে শেখার চেষ্টা করো। ঠিক আছে, আর কিছু অসুবিধা হলে আমাকে কমেন্টস বক্সে লিখে জানাও যে কি প্রবলেম, যদি কিছু প্রবলেম হচ্ছে। আমি এই অঙ্ক আরো 2-4টে অঙ্ক দেবো, যাতে করে তোমাদের আরো ক্লিয়ার হয়ে যায়। ঠিক আছে,
বুঝতে পারলাম? আর এই নোটসটা আমি ভিডিও শেষে আমি লিখে তোমাদেরকে দিয়ে দিচ্ছি। ঠিক আছে স্টুডেন্ট? ওকে।